নাবিল বিছানা থেকে নেমে এক দৌড় দেয় বাবার ঘরের দিকে। এদিকে রাবিয়া একে একে সবাইকে ডেকে তোলে দুপুরের হলুদের অনুষ্ঠানে। বাগানে স্টেজ সাজানো হয়েছে। এখন খাওয়া দাওয়া ছেড়ে তৈরি হতে হবে সবাইকে। রাবিয়া সিরাতের কাছে গিয়ে ডাকে তাকে। সিরাত চোখ খুলে তার দিকে তাকায় ঘুম জড়ানো কণ্ঠে। এত সকালে ডাকলে কেন? যাও, আমার ঘুম হয়নি। 10টা বাজে, এখনো সকাল নেই। ওঠো না, ওঠো, না হলে হলুদের গোসল সন্ধ্যায় দেবে, তাও এই শীতে ঠান্ডা পানি দিয়ে। সিরাত আতঙ্কিত হয়। সে তো ঘুমের চক্করে ভুলে গেছে তার বিয়ের কথা। বলে, এসব হলুদ রাখো, এই শীতে কোনো গোসল টোসল করতে পারবো না। সর, সামনে দিয়ে যা, ফ্রেশ হয়ে নিচে আয়, খেয়ে রেডি হতে হবে। সিরাত অলস ভঙ্গিতে বিছানা ছেড়ে ওঠে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামে। নিচে এসে দেখে মা চাচি সব এদিক সেদিক ছোটাছুটি করছে। এদিকে তার পেটের মাঝে থাকা ইঁদুরগুলো ছুটে বেড়াচ্ছে। সে গলা ছেড়ে মিথিলাকে ডাকে। তার ডাক শুনে সায়রা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসে, হাতে খাবারের থালা। বস, তাড়াতাড়ি খেয়ে তৈরি হবি হলুদের জন্য। সিরাত নিঃশব্দে মাথা নাড়ে। সায়রা চলে যাওয়ার উদ্যোগ নিতেই সিরাতটাকে পেছন থেকে ডাকে। আর মাত্র একদিন আম্মু, এরপর আর তোমাকে জ্বালাবো না। তোমার মেয়ে হয়ে আর জ্বালাবো না আমি তোমায়। কালকে পর থেকে এবারে বউ হয়ে যাব আমি। সায়রা আর পিছন ফিরে চায় না, সিরাতকে উপেক্ষা করে চলে যায়। নাবিল নিঃশব্দে প্রবেশ করে তার বাবার রুমে। রুমের কোথাও বাবাকে দেখতে পায় না। ওয়াশরুম চেক করে সে জায়গা ফাঁকা। বারান্দায় পা বাড়িয়ে দেখে রেলিংয়ে হেলান দিয়ে তার দিকে চেয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। নাবিল ঢোক গেলে তার দিকে এগিয়ে যায়। কাছাকাছি যেতেই রওনা বলে, কয়টা বাজে এখন? নাবিল মাথা নিচু করে জবাব দেয়, 10টা বাজে? এখন কি সকাল? নাবিল মাথা নিচু রেখেই দুদিকে মাথা নাড়ায়। তাহলে এখন কেন ঘুম থেকে উঠেছ? রাতে ঘুমিয়েছ কখন? রুমে আসনি কেন? ওরা সবাই ছিল, এছাড়াও ছিল। কে ছিল কে ছিল না আমি তো শুনতে চাইনি। তুমি কেন ছিলে? আমি কি বলেছিলাম 11টার উপরে রাত জাগবে না? একটু থেমে আবার বলে, আমার অনুপস্থিতিতে প্রতি রাতে তুমি দেরি করে ঘুমিয়েছ। থলি আর এমন হবে না। রওনাব ধমকে ওঠে। কি হবে না? হ্যাঁ, এখানে এসে তোমার কত অধপতন হয়েছে তুমি দেখেছ? বড়দের সাথে তর্ক করো, ইয়াশ ইনানের সাথে ঝগড়া মারামারি করো, কারো একটা কথা শোনো না। সমস্যা কি তোমার? রৌনকের ধমকে ছেলেটার চোখ ছলছল করে ওঠে। চোখ থেকে পানি পড়বে পড়বে এমন ভাব। এই, একদম এই মানুষের মতো কথা কথা কাঁদবে না। তাকে আমার দিকে এমন কাজ কেন করো যে চোখে চোখ মেরাতে পারো না? তবুও নাবিল মাথা তোলে না। তার চোখ গড়িয়ে পানি পড়ে। তার চোখ থেকে গড়িয়ে পড়া পানি তার বাবার চোখে পড়লে আরও বকবে। তাদের ধমকাধমকির মাঝে সেখানে উপস্থিত হয় রাবিয়া। দেখে তার ছোট ভাই ছোট্ট ছেলেটাকে বকছে। সে নাবিলকে কাছে টেনে নেয়, কিন্তু নাবিল তার কাছে যায় না। অবাক করে দিয়ে সে রৌনকের কোমর জড়িয়ে পেটের কাছে মুখ গুজে কেঁদে দেয়। এটা তার ছোট্টবেলা থেকে গড়ে ওঠা অভ্যাস। একমাত্র বাবার শাসনে আদরে বড় হওয়া ছেলেটা সুখ দুঃখে শুধু তার বাবার কাছেই পেয়েছে। তাই তো যখনই রওনাক তাকে বকে, সে কাঁদার জন্য তার বুকটাই বেছে নেয়। রওনাক আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। রাবেয়া নাবিলের মাথায় হাত বুলিয়ে বলে, ভাইয়া, ও একটা বাচ্চা ছেলে, ওকে এভাবে বকছো কেন? তুমি তো এমন না। তোমার মাঝে দ্বিধাদ্বন্দ্বে কেন এই ছেলেটাকে পৃষ্ঠ করছো? কি বোঝে ও? সবে আনন্দ করছে, ওরও তো মন চায় আনন্দ করতে। কি করবো আমি, বলো? কি করব? ও বোঝে না কেন? ও আর 5টা বাচ্চা এক না। ওর একটা খারাপ দিক ধরতে পারলে সবাই আমার দিকে আঙুল তুলবে। ওকে নিজের কাছে রাখতে কম পরিশ্রম করিনি আমি। তাই বলে সামান্য কারণে এভাবে ধমকাবে? কেঁদে কেটে কি অবস্থা করেছে। ওকে আমার থেকে কেড়ে নিতে ওর উঠে পড়ে লেগেছে। ওর একটা ভুল আমার শিক্ষা, আমার পিতৃত্বের আদর্শে আঙুল উঠাবে। ওকে যদি নিয়ে যায়, কি নিয়ে থাকবো আমি? তোমাদের রেষারেষি ঝামেলাতে এই বাচ্চাটার কোনো দোষ নেই। ওকে ধমকাধমকি না করে একটু বুঝিয়ে বললেই পারো। ও তো ভালো ছেলে, সব শুনবে। যা তুই দেখ ওইদিকের কি অবস্থা। রাবিয়া নিঃশব্দে বের হয়ে যায় ঘর থেকে। সে বুঝেছে তার ভাই এখন ছেলের সাথে একান্তে কথা বলতে চায়। রওনাক নাবিলকে নিজের থেকে আলাদা করে তার সামনে হাঁটু মুড়ে বসে। ছেলের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ লাল হয়ে গেছে, থেকে থেকে ফোঁপাচ্ছে। কিভাবে বকেছে ছেলেটাকে। দিন দিন তার মধ্যে অস্থিরতার বৃদ্ধি পাচ্ছে। মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই তো তার প্রভাব আর ছেলেটার উপর ফেলেছে। নাবিলের মুখটা এক হাতে উপরে তোলে, অন্য হাতে চোখ মুখ মুছে দিয়ে বলে, নাবিলকে কেউ খারাপ বললে, পচা বললে বাবার কষ্ট হয় শোনা। আমার ছেলে তো ভালো ছেলে, তাহলে কেন কেউ পচা বলবে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, তোমার কোনো কথার অবাধ্য হবো না। কেউ তোমাকে পচা বাবা বলবে না, সব কথা শুনবো তোমার। কারোর সাথে ঝগড়া করবো না, মারামারি করবো না। তুমি কখনো আমাকে ঠেলে দেবে না, কোথাও লিখে আসবে না। রওনাক ছেলেকে জড়িয়ে ধরে বলে,
কেউ নিতে পারবে না তোমাকে। আমি কাউকে দেব না। তুমি আমার ছেলে, আমার কাছেই থাকবে। লাভ ইউ বাবা। ফোঁপাতে ফোঁপাতে বলে। লাভ ইউ টু সোনা। বাবা আর বকবে না তোমাকে। তুমি বাবার ভালো ছেলে হয়ে থাকবে। এখন যাও, দেখো সবাই কি করে। আনন্দ করো সবার সাথে। বেশি ছোটাছুটি করবে না। রাত হয় আমার কাছে বা দাদুর কাছে ঘুমাবে, অন্য কারো কাছে না। আচ্ছা আমি আসছি। নাবিল ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। রওনাক ছেলের যাওয়ার পানে তাকিয়ে থাকে। বড়ই শখের ছেলে তার। ডিভোর্সের পর কম মেহনত করতে হয়নি এই ছেলেকে কাছে রাখতে। রোজ রোজ কোর্টের বারান্দায় পায়চারি করেছে। অবশেষে কিছু শর্ত সহকারে ছেলেকে পেয়েছে সে। কোনোভাবেই হারাতে পারবে না তাকে। তার একাকিত্বের সঙ্গেই তার ভালো থাকার কারণ তার ভালোবাসার অংশ। সিরাতকে সাজিয়ে বাগানে করা স্টেজে এনে বসানো হয়েছে। সেখানে উপস্থিত রয়েছে বাড়ির সকলে। রওনাফকেও এনেছে ইশতিয়াক ও মাশরাফি। সঙ্গে অবশ্য নাবিলও রয়েছে। দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। একজনের মুখে লজ্জা আর একজনের অস্বস্তি। অন্যজন নির্বিকার ভঙ্গিতে বসে আছে। একে একে এগিয়ে আসছে হলুদ ছোঁয়াতে। প্রথমে আজমল শিকদার, আরাফত শিকদার, সায়রা আতিয়া, ইশতিয়াক, এরপর আসে নাবিল। বাবা ও নতুন মাকে হলুদ ছোঁয়াতে। সিরাত অল্প করে তার গালেও শুইয়ে দেয়। একে একে রামিম, মিথিলা, মাশরাফিও হলুদ ছোঁয়ায়। সর্বশেষে এগিয়ে আসে সাহারা ও মাহিরা। দুজনের মুখেই শয়তানি এক হাসি, পিছনে এক হাত লুকিয়ে আছে। তা দেখে সিরাত ঢোক গেলে। সে জানে এদের কিছু ধান্দা আছে। রওনাপের সাথে কিছু করবে না, কিন্তু তাকে এক চুলো ছাড় দেবে না। তারা প্রথমে রওনাপের হাতে হালকা করে হলুদ ছোঁয়। মুখে হাসি রেখেই এগিয়ে যায় সিরাতের দিকে। তা দেখে বলে, তোরা এমন শয়তানের মতো হাসছিস কেন? মতলবটা কি? হলুদ লাগাতে আসছি আপু, আর কি মতলব থাকবে? লাগাতে দিবি না হলুদ? সামান্য একটু হলুদ লাগাবো, দে লাগাতে। লাগাতে দাও আপু, ছোট ছোট বোনগুলোর মন ভেঙে দিও না। কাল আমার বিয়ে, তাই আজ আর কোনো রিস্ক নিতে চাই না। সরি বোনেরা। সিরাত স্টেজ ছেড়ে দৌড় লাগায়। মাহিরা ও সাহারা হতবাক হয়ে যায়। সিরাত যে দৌড় দেবে তা ধারণাও করতে পারেনি। সংবাদ ফিরতেই তারাও পিছনে ছুট লাগায়। তা দেখে বাড়ির সবাই অবাক হওয়ার পাশাপাশি হাসিতে ফেটে পড়ে। সিরাত ছুটতে ছুটতে বলে, আজকের মতো বেঁচে যাই, তোদের খবর আছে। এত মানুষের সামনে দৌড় করালি না। আমাদের হাত থেকে তো আগে বেছে নে, তারপর খবর করিস। তোদের আমি বিশ্বাস করি না, মির্জাফরের দল। সিরাত ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে বাড়ির অন্যরা আনন্দ ফুর্তি করে হলুদ শেষ করে। সন্ধ্যায় তাদের অনুষ্ঠান 2 ধাপ, তাই এখন সব দ্রুত শেষ করে ফেলতে হবে। রাতের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হবে। সিরাত নিজের ঘরে গিয়ে হাঁপাতে থাকে। জোর বাছা বেঁচেছে আজ। ধরতে পারলে ভূত বানিয়ে সাধ্য নিশ্চিত। সাজ পোশাক খুলে গোসল সেরে নেয়। রওনাক ধীর স্থির গতিতে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। পিছনে ফেলে রেখে যায় পরিবারের লোকগুলোর হাস্যোজ্জ্বল মুখগুলো। নিজের ঘরে গিয়ে সেই অবস্থাতেই ওয়াশরুমে ঢোকে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ার অন করে দাঁড়িয়ে থাকে। ওপর থেকে ঝরা পানি তার শরীর থাকা হলুদগুলো ধুয়ে যাচ্ছে, সাথে মনে থাকা তার অস্থিরতাও। বিকালে রাইহান তার পরিবার নিয়ে উপস্থিত হয় শিকদার বাড়ির দরজায়। তাদের এগিয়ে আনতে যায় রওনাক ও রামিম। এদিকে সোফায় বসে সামনে রাখা টেবিলে পা তুলে আরামসে বসে টিভি দেখছে সিরাত ও মাহিরা। যেন 2 দিনের কোনো খেয়ালই নেই। সিরাতের বাবা ও বড় বাবা ও মাশরাফি বিকালে গিয়েছে বাজারে। কিছু বাড়তি কেনাকাটা আছে। বাড়িতে পুরুষ বলতে ইশতিয়াক। মেহমান সংখ্যা কম, নিজেদের কাছে কিছু মানুষ, তাই তো এতটা নিশ্চিত হয়ে বসে আছে তারা। রামিম তাদের দেখে এক ধমকে বলে, বাড়ি ভর্তি মানুষ, তোরা 2 ধামড়া মেয়ে পা তুলে বসে আছিস। সিরাত, রুমে যা। তারা ঝাড়ি খেয়ে তড়িৎ গতিতে ঘাড় ঘুরি দেখে দরজায় রামিম ও রওনাক সহ আরও 2টা নতুন মুখ। তাদের দেখে টেবিল থেকে পা নামিয়ে দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে আছিস কেন? যা। দুজন এক ছুট লাগায়। রওনাক রাইহান ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে ভিতরে আসে। বসার ঘরে তাদের বসতে দিয়ে রামিম ও অন্যদেরকে ডাকে। বেরিয়ে আসে মিথিলা। রামিম মিথিলাকে দেখে বলে, এনারা রৌনক ভাইয়ের বন্ধু রায়হান ভাইয়া আর ভাবি ঢাকা থেকে এসেছে। তুমি তাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করো, আর একটা ঘর খালি করে দাও, বিশ্রাম নিবে। এত ব্যস্ত হতে হবে না, আসি তো, ধীরে সুস্থে করো। মিথিলা রান্নাঘরে যায় তাদের জন্য হালকা নাস্তা ব্যবস্থা করতে। তোরা বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ভাবির সাথে পরিচয় করাবি না? ডাক, একটু কথা বলি। বস, আসলে মাত্র, পরেও পরিচিত হতে পারবি। রওনাক নিজের ঘরে চলে যায়। সে চলে যাওয়ার পরই আজমল শিকদার, আরাফত শিকদার বাড়িতে আসেন।
আরাফাত শিকদার সায়রা বেগম ও আতিয়াকে ডাকেন বাজারগুলো বুঝে নেওয়ার জন্য। সায়রা ও আতিয়া আসে। আজমল শিকদার রাইহানকে দেখে এগিয়ে যান। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। এই কে আমাদের বৌমা? জি আঙ্কেল। মাশাল্লাহ। আম্মু, আপনার নামটা কি? আয়শা আঞ্জুম। এই যে দেখছেন, এ আমার ভাই প্লাস হবু বিয়াই। পাশে দাঁড়ানো আরাফাত শিকদারকে উদ্দেশ্য করে বলল। আয়েশা তার কথার ভঙ্গিমায় হেসে ফেলে। সে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। টুকটাক সবার সাথে পরিচিত হয়। সন্ধ্যার পর বাগানে যেন চাঁদের হাট বসেছে। রং বেরঙের বাতি, ফুল দিয়ে সাজানো বাগান। এক কোণে করা হয়েছে ছোট করে একটা স্টেজ, তাতে লেখা রওনা মিশকাতের হলুদ সন্ধ্যা। রওনাপ ইতিমধ্যে হাজির হয়েছে বাগানে, আত্মীয় স্বজনদের সাথে কুশলাদি বিনিময় করেছে। এদিকে সিরাতের রুমে রমরমা অবস্থা। সব সুন্দরীরা আজ এখানে এক হয়েছে। সিরাতকে আজ সদ্য ফোটা ফুলের মতো লাগছে, স্নিগ্ধ ও শীতল লাগছে। হলুদ সবুজ মিশেল সাধারণ কাজের লেহেঙ্গার সাথে ফুলের গয়না, মুখে হালকা কৃত্রিম মেকআপের প্রলেপ যেন তার সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। এর মাঝে দরজা খুলে প্রবেশ করে ইলা ও চৈতি। তাদের দেখে সিরাত মুখ ঘুরে নেয়। তারা এগিয়ে এসে সিরাতকে জড়িয়ে ধরে বলে, বেবি, তোকে তো আজ হার্ট অ্যাটাক করার মতো সুন্দর লাগতেছে। ভাই, আমি ছেলে হলে কোনো শিকদারকে গনায় ধরতাম না, সোজা তুলে নিয়ে যেতাম। ছাড় ভণ্ডগুলো, এখন আসছে ঢং দেখাতে। তোদের তো আমি 2 দিন আগে বলেছি, কাল না এসে আজ আসছিস কেন? বাসায় ম্যানেজ করতে একদিন দেরি হয়েছে, সরি রে। সারা, ইলা ও মিথিলা মিলে সিরাতকে নিয়ে যায় অনুষ্ঠানস্থলে। তাকে দেখে সবার মাঝে উল্লাস ফুটে ওঠে। রওনাপও ঘুরে সেদিকে তাকায়। পাশে থাকা রাইহানও বলে, তোর বউ কপাল দেখি সেই, এক একটা বউ মাস্টারপিস। বাইরে যা তুই, আজ এরা বকার হলে বাইরে গিয়ে বক। না ভাই, ভাবি আসলে সুন্দর আছে, যদি একটু ছোট, কিন্তু কেমন চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখছি। বাড়ি ঢুকে ড্রয়িং রুমে যে দুটোকে দেখছিস, তার মধ্যে একটা। রাইহান ঘাড় ঘুরে রওনাপের দিকে তাকায়। তখন বললি না কেন? পাগল আমি, নিজের পায়ে নিজে কোরল মারবো? আরাফাত শিকদার ও আজমল শিকদার এগিয়ে যায় সিরাতের দিকে। দুজনে দুহাত বাড়িয়ে দেয়। সিরাত তাদের 2 হাত ধরে স্টেজের দিকে এগিয়ে যায়। স্টেজে নিয়ে গিয়ে বসানো হয় তাকে। ইশতিয়াক তাকে দেখে বলে, মাশাল্লাহ, আমার আম্মুটাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ কাকাই। ছোট মা কই? এতক্ষণ ধরে দেখছি না যে। পাশে দাঁড়ানো সায়রার কানে কথাটা পৌঁছায়। তার মুখে আধার নামে। আজকের দিনটাও তার মেয়ে তাকে না খুঁজে বাকি সবাইকে খুঁজে। দোষটা কাকে দেবে? দোষ তো তারই। মেয়েকে কাছে টানেনি কখনো। একে একে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। নাচ গান আড্ডার মাঝে রাত বাড়তে থাকে। এদিকে সিরাত উসকুস করছে। পাশে বসা রওনাপ তা দেখে বলে, কোনো সমস্যা? আসলে ভাইয়া, আমি কয়টা সিঙ্গেল ফটো তুলবো, কাউকে পাচ্ছি না, সবাই সবার কাজে নিয়ে ব্যস্ত। আপনি একটু তুলে দেবেন? বেশি না, মাত্র 2-4টা। এখন প্লিজ দিন না। বিয়েতে যা সালামি পাবো তার 50% আপনাকে দেবো। হ্যাঁ, দেন না তুলে। রওনাপ বেশাই বিরক্ত হয়, তাও চুপ করে থেকে বলে, দিচ্ছি, ফোন দাও। আপনারটা দিয়ে তুলে দেন না। আমার কম দামি ফোনের ক্যামেরা, ভালো হবে না ছবি। রওনাপ নিজের ফোন বের করে সোফায় বসে সিরাতের বেশ কিছু ছবি তুলে দেয়। ছবি তোলা শেষে আবার নিজের জায়গায় বসে। ফোন পকেটে রাখতে সিরাত বলে, দেখি তো কি তুলেছেন। এখন দেখতে হবে না, পরে দেখো। প্লিজ একটু দেখি না। চুপ করে বসো সবাই, কেমন করে দেখছে। আমি পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এখন চুপ হয়ে থাকো। সিরাত আর কোনো কথা বলে না। একটু দেখলে কি হতো? আর মানুষ আজ চোখে দেখুক আর সোজা চোখে দেখুক, তারা কি খারাপ কাজ করছে নাকি? বাড়ির আনাচে কানাচে আনন্দের হাট বসেছে। যেন ছোট বড় সবারই মনে আজ খুশির জোয়ার। খুশির ভাটা পড়েছে কেবল বাড়ির মেজগিন্নি সায়রার মুখে। মেয়েটাকে দূরে সরিয়ে রাখতে রাখতে এতটাই দূরে দূরে সরিয়ে রেখেছে যেন এই বাড়ির অপরিচিত একজন। এই দূরত্ব একদিনে তৈরি হয়নি, বছরের পর বছর অবহেলায় তৈরি হয়েছে। সায়রা বেগমের হাতে একটা ফটো বুক, যাতে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিবারের প্রতিটি সদস্যের ছবি। পাতা উল্টে উল্টে চোখ আটকায় একটা বাচ্চা মেয়ের ছবিতে। এক মনে তাকিয়ে থাকে ছবিটার দিকে, করানারে অতীতের দরজায়। এই তো সেই দিন সায়রা খবর অনুভব করতে পারল যে মাঝে নতুন একটা সত্তার উপস্থিতি। কেটে যায় 9টা মাস, কোলজুড়ে আসে ফুটফুটে এক রাজকন্যা। হেসে খেলে কেটে যায় 4টে মাস। এর মধ্যেই আবারও বুঝতে পারে সে আবারও মা হতে চলেছে। এরপর থেকে ধীরে ধীরে তার রাজকন্যা মিসকাত মানে সিরাতের প্রতি টানটা কমে আসে। দিন দিন বাচ্চা কান্না, রাত জাগা তার কাছে বিরক্তির কারণ হয়ে ওঠে। সে তিক্ততা এতটাই বেড়ে যায়
যে তার ওইটুকু বাচ্চার গায়ে হাত পর্যন্ত তুলতে দুবার ভাবে না। প্রেগনেন্সির সময় যত বাড়তে থাকে সিরাতও বড় হতে থাকে, হাত পা ছুটতে শেখে। তখন মাঝে মাঝে সায়রা বেগমের পেটে লাঠি দিয়ে বসতো, যা সহ্য করতে না পেরে ঠান্ডা ফ্লোরে রেখে ঘুমিয়ে থাকে। কাঁদতে কাঁদতে বাচ্চাটার গলা বসে যায়। ঘরের দরজা বন্ধ থাকায় কেউ টের পায় না সে কান্নার আওয়াজ। সন্ধ্যায় যখন বড় যা রুবিনা দরজায় বার কয়েক কড়া নাড়ে, সায়রা ভারী শরীর নিয়ে উঠে দরজা খুলে দেয়। রুবিনা ভেতরের দৃশ্য দেখে আটকে ওঠে, সাথে সাথে বাচ্চাটাকে তুলে বুকে জড়িয়ে নিয়ে সায়রার গালে সজোরে এক চড় বসায়। বাচ্চাটার পুরো শরীর বরফ হয়ে গেছে। তুমি কি মানুষ? এতটুকু একটা বাচ্চাকে এভাবে ঠান্ডার মধ্যে ফ্লোরে শুইয়ে রেখেছো? সায়রা ছলছল চোখে বলে, ও কাঁদে কেন? একটুও শান্তি দেয় না, তাই ফেলে রেখেছি। ও খিদেতে কাঁদছে, খাওয়ালেই তো শান্ত হয়ে যায়। মা হয়ে এতটুকু বোঝো না? কেমন মা তুমি? আবার পেটে একটা ধরে বসে আছো। ধরো খাওয়াবোকে, খাইয়ে দাও, আমি নিয়ে যাবো এসে। নিয়ে যাও তুমি, সারাদিন এত খিদা লাগে ওর, রাখবো না আমার কাছে, নিয়ে যাও ওকে। ও বাচ্চা, ওকে নিয়ে আমি কি খাওয়াবো? একটু খাইয়ে দাও, আমি নিয়ে যাব বললাম তো। সেদিন সায়রাকে জোরাজুরি করলেও সে খাওয়ায় না। এরপর থেকেই সিরাতকে তার থেকে দূরে রাখা হয়। যখন মন ভালো থাকে তখন মেয়েকে বুকে জড়িয়ে রাখে, আবার যখন মন খারাপ থাকে তখন মেয়েকে চোখেও দেখতে পারে না। তখন থেকেই একটু একটু করে ফর্মুলা খাওয়ানো শুরু করে। দিন দিন তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। পরিবারের মানুষজন বুঝতে পারে সে মানসিকভাবে অসুস্থ। সারার জন্ম হয়। এরপর সায়রা দিন কাটে ছোট মেয়ে সারাকে নিয়ে, আর সিরাত বড় হতে থাকে বড় মা রুবিনার কাছে। এভাবেই 8 বছর কাটে। হঠাৎ রুবিনার মৃত্যুতে আবারও এলোমেলো হয়ে যায়। সিরাত আবারও একা হয়ে যায়। মায়ের কাছে যায় একটু আদর খুঁজতে, কিন্তু মা ততদিনে একদমই তার কাছ থেকে পর হয়ে গেছে। এরপর আতিয়া এলো, মেয়েটার একটা সঙ্গী হলো। তার মা পর তো পরই রইল। বর্তমান দরজার ক্রমশ কড়াঘাত বৃদ্ধি পায়। সায়রা বেগম অ্যালবামটা বিছানায় রেখে দরজা খুলে দেয়। বাইরে দাঁড়িয়ে আছে তার বড় মেয়ে সিরাত, হাতে একটা লাল খয়েরি বেনারসি, কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। কিছু বলবি? আসলে আম্মু, এই শাড়িটা একটু পরিয়ে দেবে? সবাই যার যার কাজে ব্যস্ত। ছোট মায়ের পরিয়ে দেওয়ার কথা ছিল, সে তোমার কাছে পাঠিয়েছে আমায়। দিবে পরিয়ে? আসো ভিতরে। সিরাত শাড়ি নিয়ে ভিতরে ঢোকে। সায়রা বেগমও রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আলগোছে অ্যালবামটা সরিয়ে রাখে তোষকের নিচে। সিরাতকে বলে, ওয়াশরুম থেকে বাকি জিনিসগুলো পরে আসো। মায়ের কথা মতো সে ওয়াশরুমে চলে যায় আনুষঙ্গিক জিনিসগুলো নিয়ে। সায়রার আজ মেয়ের প্রতি রাগ হচ্ছে না, বিরক্তি আসছে না। আজ পূর্বের ন্যায় সেই মায়ের মা অনুভব হচ্ছে। সিরাত বেরিয়ে আসে গায়ে ওড়না পেঁচিয়ে, কোনো মতে টেনে টুনে মায়ের সামনে এসে দাঁড়ায়। সায়রা বেগম শাড়িটা তুলে যত্ন সহকারে মেয়ের শরীরে জড়িয়ে দিতে থাকে। সিরাত আর চোখে বারে বারে তাকায় সায়রা বেগমের দিকে। শরীরে তো হাড় ছাড়া কিছুই নেই। ব্লাউজটা পরেছো তাও কি ঢিলা, একটু 2 সাইড থেকে সেলাই দিয়ে নিয়ে তো পরতে। আসলে তখন তো বুঝিনি, দর্জি তাড়াহুড়ো করে বানিয়েছে। কাল সন্ধ্যায় ভাইয়া গিয়ে নিয়ে এসেছে, পরে দেখিনি তখন। এখন তো চাপাবো সেই সময়টাও নেই। কোন কাজ তোমার বুঝে থাকে? এমন একটা দিন নিয়েও এত হেলাফেলা। শাড়ি পরানো শেষ। সায়রা বেগম একটু দূরে দাঁড়িয়ে মেয়ের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নেয়। কোমর সমান চুলগুলো একটা কাঁটার সাহায্যে আটকে রাখা সাজসজ্জাহীন ফর্সা শরীরে ছাইটা যেন ফুটে উঠেছে। মনে মনে মাশাআল্লাহ বললেও ভুল করে না। আয়নায় দেখো ঠিকঠাক আছে কি না। সিরাত আয়নার নিজের প্রতিবিম্ব দেখে। নিজের এই নতুন রূপ দেখে নিজেই চমকে যায়। সে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে যায়। এতক্ষণ পর সায়রা বেগমের মেয়ের প্রতি রাগ হয়। কত বড় বেআক্কেল! আজ যার বিয়ে সে কিনা বিয়ের শাড়ি পরে বাড়ির মধ্যেই টই টই করবে। সিরাত মায়ের রুম থেকে বের হয়ে আশপাশটা দেখে নেয়। না, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এই সুযোগে সে ছুট লাগায় নিজের ঘরে। এখনও তার সাজসজ্জা করা বাকি, সেগুলোর জন্য নিজের রুমে যেতে হবে। শাড়ি পরে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। দোতলার করিডোরে উঠতেই কারো মুখোমুখি হয়। সে আর কেউ নয়, তার হবু বর রওনক শিকদার। এক বাড়িতে বিয়ে হলে এই সমস্যা, আসতে যেতে কপালে কপালে বাড়ি খেতে হয়। সিরাত মনে মনে বিরক্ত হয় এটা নিয়ে, মুখে কিছু বলে না। এদিকে এই প্রথম বোধহয় রওনক শিকদারের মনে ভিন্ন কোনো অনুভূতির আভাস পাওয়া যায়। এক মুহূর্তের জন্য তার শ্বাস গলায় আটকে যায় যেন। সে তো রওনক শিকদার, নিজের অনুভূতিতে লাগাম টানতে জানে সে। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সিরাতের উদ্দেশ্যে বলে, এভাবে বাড়ির মধ্যে ঘুরঘুর করছো কেন? কোথায় মানুষ বাড়ি আসে বউ দেখতে, কিন্তু এখানেও তো দেখছি বউ স্বয়ং ঘুরে ঘুরে নিজেকে দেখিয়ে বেড়াচ্ছে।
লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। সে মাথা নিচু করে বলে, আমি আম্মুর কাছে শাড়ি পরতে গিয়েছিলাম, জানতাম না কি এভাবে সামনে পড়ে যাব। সোজা ঘরে যাবে। এই নিচু মাথায় যেন বাসর ঘরে ঘুমটা তোলার আগে আর উঁচু না হয়। আর একটা কথা, এই রূপে যেন আর কেউ না দেখে। বলে সে দ্রুত পাশ কাটিয়ে চলে যায়। এখানে বেশি সময় থাকা মানেই বিপদ। সন্ধ্যা তখন 7টা। বাড়ির মেয়েরা তখন বউ সাজতে ব্যস্ত। যত দ্রুত সম্ভব বউ নিয়ে যেতে হবে স্টেজে। বাড়ির বড়রা তাড়া দিচ্ছে। জহরের পরপর কাবিনের কথা থাকলেও কিছু জটিলতার কারণে তার রাত 9টায় ঠিক করা হয়েছে। রওনা ব্রিজের রুমে বসে তৈরি হচ্ছে। সাধারণ একটা সাদা পাঞ্জাবি জড়িয়েছে গায়ে। এই তো আর কিছু সময় পর সারা জীবনের জন্য জুড়ে যাবে অন্য একটা মানুষের সাথে। মুছে যাবে আগের একটা মানুষের অস্তিত্ব। ভাবতে ভাবতে তৈরি হয়ে নেয়। আয়নার সামনে গিয়ে নিজেকে একবার দেখে নেয়। কিছুটা সময়ের পর তাকে শুধু নাবিলের বাবা নয়, অন্য একজনের স্বামীও হয়ে যেতে হবে। আর তো কিছুটা সময়, এরপর রওনাব শিকদারের সব কিছু বদলে যাবে। আপুরে, এই প্রথম তোকে এত সুন্দর লাগছে, আমি পাগল হয়ে যাচ্ছি। না জানি অন্য কারো কি হয়। হায়, চুপ করবা, তোমার মুখ খুললেই যত দুনিয়ার আজে বাজে কথা। বুঝো না ভাবি, আসলে বান্ধবী আমার একটু একটু লজ্জাটা জল পাচ্ছে, তাই না বান্ধবী? ছবি চোখের সামনে দিয়ে তুই। হাসির মাঝে তারা বউ নিয়ে হাজির হয় বাগানের তৈরি স্টেজের কাছে। আরাফাত শিকদার মন ভরে দেখেন মেয়েকে। কতটুকু মেয়ে তার! আজ নাকি তার বিয়ে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। সিরাতকে পরানো হয়েছে খয়েরি ও গোল্ডেনের মিশ্রণে একটা বেনারসি, যা সাধারণ বাঙালি মেয়েরা বিয়েতে পরে। সাথে হালকা কিছু গয়না, চুলগুলো সাধারণ খোপা করে কিছু ফুল গুজে দেওয়া, সাথে আছে লাল দোপাট্টা। রওনাব সে ইতিমধ্যেই স্টেজে উপস্থিত। তার পাশেই তার ছেলে নাবিল। আজ যেন এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চাইছে না। নাবিল সিরাতকে দেখে বলে ওঠে, ওয়াও বাবা, দেখো কি সুন্দর লাগছে মিসু ফুপিকে, একদম বউ বউ। পাশ থেকে রাইহান বলে, আরে বেটা, ওইটা একটু পর তোর মা হবে। ফুপি ফুপি না বলে মা বলা শুরু কর। রওনা বিরক্ত হয় তার কথায়। কি ধরনের কথা বলছিস রায়হান? ও একটা বাচ্চা। রাখ তোর বাচ্চা, বউ দেখ একদম হার্ট অ্যাটাক করা সুন্দর। ছি রায়হান ভাই, ভাবি পাশে থাকতে আপনি পরের বউয়ের সৌন্দর্য থেকে হার্ট অ্যাটাক করবেন, ভাবিকে বলতে হয় দেখছি। এই ছোট ভাই, তুমি উল্টা মিনিং বের করতেছো কেন? আমি তো মজা করে বলছি। ওর কপাল দেখে আমার হিংসা হচ্ছে, বুঝছো না? তাদের কথা শুনে রওনা তাকায় সেদিকে। সত্যি আজ মেয়েটাকে অন্য দিনের তুলনায় একদম আলাদা লাগছে। দম বন্ধ করার মতো সুন্দর। লাল শাড়িতে মুখের ওপর এক হাত ঘুমটা দেওয়া এগিয়ে আসছে তার নববধূ। সে নিজেকে নিজেই প্রশ্ন করে, সবসময় কি মেয়েটা এমন লাগে? ভেতর থেকে কেবল একটাই উত্তর আসে, কই কখনো তো সেভাবে খেয়াল করে দেখাই হয়নি তার। সিরাতকে বসানো হয় তার অপর পাশে পর্দার ওপারে। দুজনের মাঝে দূরত্ব রেখে বসেন কাজী। রওনাকের পাশে আজমল শিকদার, নাবিল, ইশতিয়াক ও রাইহান। সিরাতের পাশে আরাফাত শিকদার, রামিম, আতিয়া, মিথিলা, তাদের থেকে একটু দূরে সায়রা বেগম। ইশতিয়াক এগিয়ে এসে কাজীকে বিয়ের কাজ শুরু করতে বলেন। কাজী বিয়ের কার্যক্রম শুরু করেন। প্রথমে কনের দিকে এগিয়ে এসে তাকে উদ্দেশ্য করে বললেন, আপনি কি আজমল সিকদারের পুত্র রওনাব সিকদারকে 5,30,000 টাকা মোহরানা ধার্য করে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে স্বেচ্ছায় রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। সিরাত খানিক সময় নেয়। তার পৃথিবী দুলে ওঠে, যেন চোখ ছলছল করে ওঠে। পাশে থেকে আরাফাত শিকদার তার এক হাত চেপে ধরে। সে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকায়। দূরে থাকা সাইরের দিকে তাকায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। মেয়ের চোখের ভাষা বুঝেও যেন না বুঝার ভান করে থাকেন। তার মা আজও সেই পরের মতোই আচরণ করলো। আতিয়া বেগম এগিয়ে এসে চেপে ধরে অপর হাত, চোখের ইশারায় আশ্বাস দেন। কাজী আবারও বলে, রাজি থাকলে বলুন কবুল। সিরাত এবার সময় ব্যয় না করেই বলে, আলহামদুলিল্লাহ, কবুল। সিরাত মাথা নেড়ে আরও 2বার উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ, কবুল। বলে চোখ বুজে নেয়। চোখে আটকানো পানি ছেড়ে দেয়। আরাফাত শিকদার মেয়েকে বুকে জড়িয়ে নেয়। কাজী এগিয়ে যায় বরের কাছে। তাকে উদ্দেশ্য করে বলে, আজমল সিকদার পুত্র রওনাব সিকদার, আপনি কি আরাফাত সিকদারের কন্যা মিসকাত সিকদারকে 5,30,000 টাকা মোহরানা ধার্য করে ইসলামিক শরীয়ত অনুযায়ী নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। রওনাক একবার তার বাবার দিকে তাকায়।
আজমল শিকদার তার ঘাড়ে শক্ত করে হাত রাখেন, যেন ভরসার হাত। এরপর একবার ছেলের দিকে তাকায়। ছেলের উচ্ছ্বাসিত মুখ দেখে আর সময় ব্যয় না করেই 3 বার উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। সবাই উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ। এরপর কাজী ঘোষণা দেন, সাক্ষী সামনে রেখে বর ও কনে উভয়েই সম্মতি প্রদান করেছেন। আমি শরীয়ত অনুযায়ী রৌনক সিকদার ও মিসকাত সিকদারের নিকাহ সম্পূর্ণ ঘোষণা করলাম। 2 লাইনের এই কথাটুকু যেন রৌনকের কানে বারবার বেজে চলেছে। চারপাশের হই হুল্লোড় কিছুই যেন তার কানে যাচ্ছে না। এক পর্যায়ে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে, তারপরে সব অন্ধকার। বিছানার চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে আপন মানুষজনগুলো, চোখে কৌতূহল, দুশ্চিন্তায়। নাবিল সে বাবার পাশ ঘেঁষে বসে আছে, কতক্ষণ পর পর মাথায় মুখে হাত বুলাচ্ছে। আজমল শিকদার ছেলের মাথার কাছে বসে আছেন চিন্তিত মুখে। মুখে বার কয়েক পানির ছিটা দিতেই একটু একটু করে চোখ খুলে রৌনক। প্রথমেই চোখ পড়ে পাশে থাকা তার বাবার দিকে। আজমল শিকদারের চিন্তিত মুখ দেখে চোখের ইশারায় আশ্বস্ত করে যে সে ঠিক আছে। এবার সে ছেলের দিকে তাকায়। ছেলের চোখে জল ভর্তি, হয়তো কেঁদেছে চুপিসারে। ছেলেকে টেনে বুকে নেয়, মাথাটা বুকে চেপে বলে, বাবা ঠিক হয়ে গেছে তো? কি অবস্থা করেছে চোখ মুখের? মেয়েদের মতো কথায় কথা চোখে পানি এসে যায়, তাই বলে কেঁদে কেটে ভাসিয়ে দেবে? কি হয়েছিল রে? তোর বিয়ে করতে না করতেই জ্ঞান হারালি, সকলকে চিন্তায় ফেলে দিয়েছিল একদম। কয়েকদিন খাওয়া দাওয়ায় অনিয়ম হওয়ায় এমন হয়েছে, এত চিন্তিত হওয়ার কিছু নেই।